আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদ সঙ্গে আছে আমি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। তিস্তা প্রজেক্টে ভারত সহায়তার আশ্বাস দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা চালুর ফলে বেশি লাভবান হবে বাংলাদেশের মানুষ। ভারতের সাথে হওয়া সমঝোতায় বাংলাদেশের কোনো লাভ হবে না বললেন মির্জা ফখরুল। পরিকল্পিতভাবে বাংলাদেশকে পরনির্ভরশীল করার অভিযোগ। বাঙালির গর্ব আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। দক্ষিণাঞ্চলে সমৃদ্ধ হচ্ছে বাণিজ্য ও পর্যটন খাত। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলে ঘরবাড়ি এবং সড়ক তলিয়ে আছে পানিতে। ভেসে গেছে প্রায় ৮,০০০ পুকুরের মাছ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে চীন ভারত দুদেশেই প্রস্তাব দিয়েছে। তবে তিস্তার পানি বন্টন নয়, মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে ভারতের সঙ্গে। যাদের প্রস্তাব লাভজনক হবে সেই প্রস্তাব গ্রহণ করবে বাংলাদেশ। গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা চালুর ফলে বাংলাদেশের মানুষ বেশি লাভবান হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। এটা সম্পূর্ণ ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোনো দরকারও নাই, কিছু বলার দরকার নেই। আমার সাথে সকলের সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো, আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সম্পর্ক ভালো, অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি এটুকু বলতে পারি যে ভারতের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। আর তিস্তা, আমাদের তিস্তা প্রজেক্টটা, এটা তিস্তা প্রজেক্ট কিন্তু আজকের না। আমার মনে হয় সেই যুক্তফ্রন্টের যে ২১ দফা, সেখানেও বোধহয় এটা দেওয়া ছিল, এবং আমাদের আওয়ামী লীগের বিভিন্ন এসে কিন্তু এইটা ছিল যে তিস্তা প্রজেক্ট করতে হবে। তো সেই তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে, এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তর অঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সাথে যে সমঝোতা করা হয়েছে তার সুবিধা পাবে ভারত, বাংলাদেশের কোনো লাভ হবে না। তিনি জানান, সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে। ক্ষমতায় থাকতে ভারতকে সব উজাড় করে দিচ্ছে ক্ষমতাসীনরা। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই পরিকল্পিতভাবে তাকে কারাবন্দী করে রাখা হয়েছে। আমরা যে অভিন্ন নদীগুলোর পানি পাচ্ছি না, এটাতে তো আমাদের সমগ্র দেশের মানুষ তারা বঞ্চিত হচ্ছে। তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে। কোটি কোটি মানুষ এই পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে। তাদের মাছ ধরা, পানি আনা সবকিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে। সেখানে আপনার আজকে এই পানির হিসাব, কোনো কথাই নাই পানির হিসাব। দেখবেন যে এন্টায়ার আলোচনায়, চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই। এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোন দেশপ্রেমী সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। বাঙালি জাতির গর্ব এবং আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। ২০২২ সালের ২৫শে জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর মাওয়া প্রান্তের টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হন। ২৬শে জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। এরপর থেকে এর মধ্য দিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর সরাসরি সড়ক পথে যোগাযোগ উন্মোচিত হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশের নদীকেন্দ্রিক ইতিহাসের সবচেয়ে বড় পটভূমি পদ্মা। শুধু বর্ষায় নয়, সারা বছরই পদ্মার ভাঙাগড়া চলে। তবে বর্ষায় পদ্মা প্রমত্ত রূপ ধারণ করে, ভাসিয়ে নিয়ে যায় জনপদ।
গড়ে 5 থেকে 6 কিলোমিটার প্রশস্ততা নিয়ে দেশকে দুভাগে ভাগ করে রেখেছিল পদ্মা। এ নদী পারাপার যেন এক ক্লান্তিদায়ক বিষয় ছিল। পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ শুধু আন্তঃনদী সংযোগ নয়, আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে এর ভূমিকা বিশাল। প্রমত্তা পদ্মার নদী শাসন থেকে পুনর্বাসন সহ সমগ্র প্রকল্প বাস্তবায়নের দূরদর্শিতা ও সক্ষমতার সাহস ইতপূর্বে কোনো সরকার দেখায়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর পরিকল্পনা গ্রহণ করেন। 1996 সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার প্রথম পদ্মা সেতু নির্মাণে উদ্যোগ নেয়। 1998-99 সালে প্রথম সেতু নির্মাণের প্রাক সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। এরপর 2001 সালের 4 জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2012 সালের 4 জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা বলেন। 2014 সালের 26 নভেম্বর মূল পদ্মা সেতুর নির্মাণের কাজ শুরু হয়। 2015 সালের 12 ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2017 সালের 30 সেপ্টেম্বর সেতুর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর 42টি পিয়ারে 41টি স্প্যান বসানো হয়। তারপর 2022 সালের 25 জুন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উদ্বোধন হয় স্বপ্নের পদ্মা সেতু। গত 2 বছরে এ সেতু থেকে আদায় হয়েছে 1,645 কোটি 24,98,150 টাকার টোল। এ থেকে 15% ভ্যাট পেয়েছে সরকার। পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ঋণের কিস্তির খরচের চেয়ে বেশি আয় হচ্ছে পদ্মা সেতুতে। সেতু বিভাগ বলছে, জাতির যে প্রত্যাশা ছিল তা ছাড়িয়ে গেছে এই পদ্মা সেতু। কোটি মানুষের শতবন্ধনের সংযোগ এই সেতু। এশিয়ার অন্যতম ট্যুরিস্ট প্যারাডাইজ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার বড় হাতছানি দিয়ে দাঁড়িয়ে এখন পদ্মা সেতু। নিজেদের টাকায় নির্মিত পদ্মা সেতুর কারণে পুরো বাংলাদেশ আজ এক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সুনামগঞ্জের নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে অতি নিম্নাঞ্চলের কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এখনই তারা কাঁচা ঘর বাড়িতে যেতে পারছেন না। তাদের বসতঘর এবং চলাচলের সড়ক পানিতে তলিয়ে আছে। বন্যায় প্রায় 8,000 পুকুরের মাছ ভেসে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে থেকে সহযোগিতা দাবি করছেন তারা। সুনামগঞ্জ প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জে ফসল, মৎস্য চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢলের পানিতে ভেসে গেছে পুকুরে চাষকৃত মাছ, পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল। প্রায় 5 কাল জমি আমার নষ্ট হয়েছে। তোমার বীজ দানে খবর লাগাইয়া বন্যায় মাছও আসিল, মাছও নষ্ট হয়েছে, জ্বালাও নষ্ট হয়েছে। 7টা পুকুরে আপনার 45 লক্ষ টাকার মতো মাছ আছিল। এর এই বন্যায় খুব ক্ষতিগ্রস্ত করছে। খানির জানির চাউল আছে নিদি ফোনটু ভিজিয়া থাকে, এরপর ধান চাউল ভিজিয়ে গম ভিজে গেছে, আট মুরগি ভাসে গেছে, রাতে 3টে বাজে পানি হয়েছে। এই বন্যায় পাহাড়ি ডল এসে লামার পরে সিলেট, সুনামগঞ্জ এই ভয়ানক বন্যা হয়। এই বন্যা হওয়ার কারণে সাধারণ জন কোন পর্যায়ে যাইব। জেলায় আউশ ধানের আবাদ হয়েছিল প্রায় 7,614 হেক্টর, যার মধ্যে পানিতে তলিয়ে গেছে 1,727 হেক্টর। গ্রীষ্মকালীন শাকসবজি আবাদ হয়েছিল 3,377 হেক্টর, পানিতে তলিয়ে গেছে 567 হেক্টর, জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় 7,614 হেক্টর, নিমজ্জিত হয়েছে 1,727 হেক্টর এবং গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে 3,377 হেক্টর, নিমজ্জিত হয়েছে 567 হেক্টর। ইতিমধ্যেই আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদের তালিকা তৈরি করছেন। জেলার 12টি উপজেলার প্রায় 8,021টি পুকুরের ছোট বড় মাছ বানের পানিতে ভেসে গিয়ে আনুমানিক প্রায় 72 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। পুকুরের পাড়টাকে একটু উঁচু করা আর তীরবর্তী পুকুরের চারিদিকে তীরবর্তী যায় যে শক্ত বা একটু ভালো মানের নেট দেওয়া, যাতে হলো অল্প পানিতে যাতে মাছ ভেসে না যায়। এই পদক্ষেপগুলো নিতে পারলে আশা করি চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। ইলিয়াস কমল, মাই টিভি। একটি সেতুর অভাবে দুর্ভোগে ফরিদপুরের আড়িয়ালখা চরের কয়েক হাজার মানুষ। সদরে যাতায়াতের ভরসা একটি মাত্র ট্রলার। স্কুল কলেজে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও তাদের ভাগ্যে মিলছে শুধুই আশ্বাস। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট।
শিক্ষার্থীদের এমন অপেক্ষা নিত্যদিনের। নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে একটিমাত্র ট্রলারই ভরসা তাদের। অনেক সময় নদী এপারে অনেক দেরি করে, তার জন্য আমাদের স্কুলে যেতে লেট হয়ে যায়। বর্ষার দিনে কষ্ট হয়ে যায়, পানি অনেক ঢেউ ওঠে। তো আমরা বৃষ্টির দিনে আমরা জামা কাপড় ভিজা অবস্থায় স্কুলে যাই। ফরিদপুরের চর মানায়ের, চর নাসিরপুর, নাসিরাবাদ ও সন্ন্যাসীর চর থেকে দরগাবাজার ঘাট হয়ে উপজেলা সদরে আসতে পাড়ি দিতে হয় আড়িয়াল খাঁ নদী। নদীর উপারের হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে প্রতিনিয়তই চরম ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থী সহ চরের হাজারো মানুষ। নদীর উপারে প্রতিদিন 3 হতে 4 হাজার লোক যাতায়াত করে। যারা প্রতিনিয়ত বাজার করে, ব্যবসা করে, সকল ক্ষেত্রে অসুবিধা। বাড়ি নাই, ঘর নাই, খুব অসুবিধা বাবাজি। গর্ভবতী মা বোনরা যারা আছেন তাদেরও অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। জেলার আড়িয়াল খাঁ নদীর চর বেষ্টিত সদরপুর ও ভাঙ্গা উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াত এই পথে, অথচ এখানে নির্মাণ হয়নি কোনো সেতু। ফলে চরাঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। মারামারি লাগলো, ভাই বিরাদার লাগলো, পুলিশের কাছে ফোন দিও, আইতে পুলিশের বহু দেরি, সরাসরি আইতে পারবে না। এক খাওয়া ফেল করলে 1.5 ঘন্টা লাগে। আমাদের এলাকায় নাই কোনো একটা মিল, নাই গার্মেন্টস, নাই মনে করেন ইউনিভার্সিটি। অনেক কষ্ট ক্লাস হইতে আছে জনগণের, এনে একটা ব্রিজ দেওয়া দরকার। সেতুর অভাবে বিচ্ছিন্ন এই চরের বাসিন্দারা প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছেন তাদের মৌলিক অধিকার থেকে। এলাকার জনপ্রতিনিধিরা নানান প্রতিশ্রুতি দিলেও চরাঞ্চলবাসীদের ভাগ্যে জুটেছে শুধুই আশ্বাস। দরগাবাজারে যে খেয়াঘাটটা আড়িয়াল খাঁ নদীর উপরে, সেখানে যে একটা ব্রিজ দরকার, এটা আমার এমপি সাহেবের বরাবর অনেকবারই বলা হয়েছে। এমপি সাহেব আশ্বস্ত করছে করবেন ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে। তা আমরা আমাদের জরুরি দরকার, মানে ব্রিজটা যদি জরুরি হয় তো জনগণের দুর্দশা লাঘব হবে। আড়িয়াল খাঁ চরের হাজারো মানুষের প্রাণের দাবি এখন নদীর বুকে একটু সেতু, যা বদলে দিতে পারে দুর্গম চরের বাসিন্দাদের ভাগ্য। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর 1000 টাকা বন্ডে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকাল 10:15 নাগাদ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরিমণি। এই সময় আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। পরে আগামী 1 অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত। গত 18 এপ্রিল পিবিআই এর দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমিকে সশরীরে হাজির হতে সমন জারি করেন আদালত। পানির স্রোতে ভেঙে পড়েছে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের অবদার খালের ওপরের লোহার সেতুটি। ফলে ভোগান্তিতে পড়েছে উত্তর শশীকর এলাকার 5 গ্রামের হাজারো মানুষ। নতুন ব্রিজ নির্মাণে এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের। প্রশাসন বলছে জনদুর্ভোগ লাঘবে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রায় 1 যুগ আগে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর চৌমোহনী এলাকায় নির্মিত হয় লোহার ও কাঠের পাটাতনের সেতু। শশীকর ও উত্তর শশীকর সহ 5 গ্রামের কৃষিপণ্য পরিবহন, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সেতুটি সম্প্রতি ভেঙে পড়ে। সেতুটি ভেঙে পড়ায় খালের 15 ফুট পানির উপরে কচুরিপানার স্তর জমিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কোমলমতি স্কুলের শিক্ষার্থী, অসুস্থ রোগী সহ সকল শ্রেণী পেশার মানুষ। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে সেতুটি নতুন করে নির্মাণের দাবি জানিয়ে জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে আবেদন করেও কোনো সুফল না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ঘূর্ণিঝড়ে, বন্যায় ক্ষতি হয়ে গেছে, ব্রিজের জায়গায় কোনো চিহ্ন বিহ্ন নেই। এখন এখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার লোক যাতায়াত করে। এই ব্রিজটি না থাকার কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে। যে কৃষিপণ্য মালামালগুলো আছে এগুলো আমাদের আনতে খুবই বিপজ্জনক হইতেছে। বাচ্চা কাচ্চা যায়, স্কুলে যায়, কলেজে যায়, মহিলারা যাইতেছে, কত কষ্ট। প্রশাসনকে অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। জনদুর্ভোগ লাঘবে শীঘ্রই এখানে নতুন সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অস্থায়ী একটা ব্রিজ ছিল যেটা ওয়াশ আউট হয়ে গিয়েছে। আমরা এখানে জনদুর্ভোগ এড়ানোর জন্য ইতিমধ্যেই আন্ডার 100 মিটার এলজিডির ব্রিজ নির্মাণ প্রকল্পের ডিপিপি ভুক্তির জন্য আমরা স্কিম পাঠিয়েছি। যেহেতু লেন্থটা 15 মিটারের ঊর্ধ্বে, এই জন্য আমরা আমাদের এলজিডিকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়েছি। তো আশা করি এই তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আমরা দ্রুত এই ব্রিজের কাজ যেন শুরু হতে পারে সেই বিষয়ে সহযোগিতা করতে পারব। দ্রুত সেতুটি নির্মাণ করে অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সহায়তা করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। বিশ্বের বিভিন্ন দেশ ও রাজধানীর নাম মুখস্থ বলে দিনাজপুরের পার্বতীপুরে পরিচিত মুখ জেবা মোতাহারা চামিহা।
দরিদ্রতার কারণে অনিশ্চিত হয়ে পড়া প্রতিভাবান সামিহার ভবিষ্যতের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তার পরিবার। এদিকে মেধাবী শিক্ষার্থীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি আব্দুল আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালিকাপুর মুন্সিপাড়া গ্রামের জাকারিয়া সরকার ও হোসনিয়ারা খাতুন দম্পতির মেয়ে জেবা মোতাহারা সামিহা লেখাপড়ায় প্রাথমিকের গণ্ডি না পেরুলেও দেশ অতিক্রম করেছে সামিহার মেধা। চতুর্থ শ্রেণীতে পড়া এই শিক্ষার্থী মুখস্থ বলতে পারে বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ছাড়াও বাংলাদেশের বিভাগ অনুযায়ী সব জেলার নাম। ঢাকা বিভাগ কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, বরিশাল বিভাগ, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ভোলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও শিশু সামিয়ার প্রতিভা ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে এলাকায়। তাই দূর দূরান্ত থেকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করছেন মানুষ। দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে এবং আমিও আসি, দেখি সেই সুন্দর বলতে পারতেছে। দেখে খুব ভালো লাগলো, আমার মন প্রাণ জুড়ে গেল। বিভিন্ন দেশের নাম এবং দেশের সঙ্গে রাজধানীর নাম এবং বাংলাদেশের 64 জেলার নাম খুব দ্রুত বলতে পারে, এটা দেখার জন্য আমি আসছি। করোনাকালে উপার্জন বন্ধ থাকায় একমাত্র মাথা গোজার ঠাঁই বাড়ি ভিটে ছাড়তে হয় সামিয়ার বাবা জাকারিয়া সরকারকে। তবে সকলের সহযোগিতা পেলে লেখাপড়া শেষে চিকিৎসক হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান সামিহা। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, দেশের মানুষের সেবা করতে চাই। আমার বাবা গরিব, পড়ার সামর্থ্য নাই, সরকারের কাছে সাহায্য কামনা করি। তার লেখাপড়া খরচ চালিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। আমরা খুব অভাবগ্রস্ত লোক, সরকার যদি আমাদেরকে সহায়তা করে আমাদের খুব ভালো হইত। বিদ্যালয়ের অন্যতম মেধাবী শিক্ষার্থী জেবা মোতাহার সামিহার লেখাপড়ার খরচ চালানোর ক্ষেত্রে পাশে থাকার কথা জানান এই শিক্ষক। আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতেছি এবং আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এদিকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামিহার মেধা বিকাশে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যতটুকু সহযোগিতা করা সম্ভব সরকারের যতটুকু আছে আমরা আমাদের মতো করে করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। তিস্তা প্রজেক্টে ভারত সহায়তার আশ্বাস দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা চালুর ফলে বেশি লাভবান হবে বাংলাদেশের মানুষ। ভারতের সাথে হওয়া সমঝোতায় বাংলাদেশের কোনো লাভ হবে না বললেন মির্জা ফখরুল। পরিকল্পিতভাবে দেশকে পরনির্ভরশীল করার অভিযোগ। বাঙালির গর্ব ও আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। দক্ষিণাঞ্চলের সমৃদ্ধ হচ্ছে বাণিজ্য এবং পর্যটন খাত। এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলে ঘরবাড়ি এবং সড়ক তলি আছে পানিতে। ভেসে গেছে প্রায় ৮,০০০ পুকুরের মাছ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত। আল্লাহ হাফেজ।